लोकसभा राज्यसभा। राज्यसभा 80 নম্বর আর্টিকেল, লোকসভা 81 নম্বর আর্টিকেল। রাজ্যসভার 245 সদস্য, লোকসভার 545 সদস্য। রাজ্যসভার মেম্বারের টেনিওর হচ্ছে 6 ইয়ার আর লোকসভার মেম্বারের টেনিওর হচ্ছে 5 ইয়ার্স। কোনো একজন দুটি হাউসের মেম্বার একসঙ্গে হতে পারে না। রাজ্যসভা লোকসভার মধ্যে পার্থক্য, রাজ্যসভা হচ্ছে 80 নম্বর আর্টিকেল আর লোকসভা হচ্ছে 81 নম্বর আর্টিকেল। স্থায়ী সদন হচ্ছে রাজ্যসভা, অস্থায়ী সদন হচ্ছে লোকসভা। রাজ্যসভা ভঙ্গ হবে না, লোকসভা যে কোনো সময় ভঙ্গ হতে পারে, মানে ডিসলভ হবে না রাজ্যসভা আর ডিসলভ হয়ে যেতে পারে লোকসভা। রাজ্যসভা হচ্ছে উচ্চ সদন আর লোকসভা হচ্ছে নিম্ন সদন। শিক্ষিত লোকেদের সদন হচ্ছে রাজ্যসভা আর জনতার সদন হচ্ছে লোকসভা। রাজ্যসভা হচ্ছে দ্বিতীয় সদন, কারণ মেজরিটি থাকলেই সেখান থেকে কোনোদিন প্রাইম মিনিস্টার হয় না। মেজরিটি থাকলেও সেই দল থেকে প্রাইম মিনিস্টার হয় না, আর মেজরিটি থাকলে সেই দলের প্রাইম মিনিস্টার হয়। সেই কারণে লোকসভাকে বলা হয় প্রথম সদন। মেজরিটি থাকলেই লোকসভার প্রাইম মিনিস্টার হতে পারে, মেজরিটি থাকলে সেই দলের প্রাইম মিনিস্টার হয়। রাজ্যসভাতে অপ্রত্যক্ষ সদন, কারণ অপ্রত্যক্ষ ভোট হয়। লোকসভা হচ্ছে প্রত্যক্ষ সদন, কারণ জনতা ভোট দেয়। রাজ্যসভাতে সদস্যদের টেনিওর হচ্ছে 6 ইয়ার, লোকসভাতে টেনিওর হচ্ছে 5 ইয়ার। 5 ইয়ার পর ভঙ্গ হয়ে যাবে, আবার ভোট হবে। রাজ্যসভার কার্যালয়ে টেনিওর, রাজ্যসভার যে কার্যকাল তার টেনিওর হচ্ছে ইনফিনিটি, কিন্তু লোকসভার কার্যকাল হচ্ছে 5 বছর। 5 বছর পর আবার ভেঙে যাবে। যেরকম মন্ত্রিপরিষদের টেনিওর হচ্ছে প্রধানমন্ত্রী যতদিন থাকবে ততদিন, প্রধানমন্ত্রী যদি 5 বছর থাকে 5 বছর মন্ত্রিপরিষদের টেনিওর। আর যদি প্রধানমন্ত্রী 5 বছরের আগে যদি মারা যায় বা কোনো কারণে যদি কিছু হয় তখন সেক্ষেত্রে টেনিওর কমে হয়ে যাবে। কমে হয়ে যাবে যতদিন প্রধানমন্ত্রী ছিল ততদিন। আবার যখন নতুন প্রধানমন্ত্রী আসবে তখন আবার নতুন প্রধানমন্ত্রীর জন্য তখন আবার নতুন মন্ত্রিপরিষদ গঠন হবে। আর রাজ্যসভার মেম্বারের এজ হচ্ছে 30 ইয়ার্স, সেই জন্য একে বলা হয় বুড়োদের হাউস। আর লোকসভার মেম্বারের এলিজিবল এজ হচ্ছে 25 ইয়ার্স, সেই জন্য একে যুবকদের সংঘ বলা হয়। লোকসভাতে বসে মন্ত্রী। মনমোহন সিং রাজ্যসভার মেম্বার, বাট আফটার বিকামিং প্রাইম মিনিস্টার উইল সিট ইন লোকসভা অ্যান্ড ডিউরিং কাস্টিং অফ ভোট হি উইল গো টু রাজ্যসভা। মনমোহন সিং রাজ্যসভার মেম্বার ছিল, সেই কারণে রাজ্যসভাতে সে শুধুমাত্র ভোট দেওয়ার জন্য যেত, কিন্তু যেহেতু সে প্রধানমন্ত্রী ছিল, মন্ত্রী ছিল, সেই কারণে সে লোকসভায় বসতো। রাজ্যসভাতে যে ভোট তাকে অপ্রত্যক্ষ ভোট বলে, লোকসভা যে ভোট তাকে প্রত্যক্ষ ভোট বলে, কারণ জনতা নির্বাচন করে। আর রাজ্যসভাতে এমএলএ বিধায়করা ভোট দেয়। আর লোকসভা যে মেম্বাররা হয়, যে মেম্বার অফ পার্লামেন্ট হয়, তার থেকে জনতা ইন ইলেকশন তাদেরকে চুজ করে নিয়ে আসে। সেটা হবে ভবিষ্যতে 2024-এ। 2 বছর অন্তর অন্তর রাজ্যসভাতে ভোট হয় আর 5 বছর অন্তর অন্তর লোকসভাতে ভোট হয়। সাপোজ একটা বছরের টেনিওর, রাজ্যসভার টেনিওর হচ্ছে 6 ইয়ার। ইলেকশন হবে 1/3 অফ দ্য রাজ্যসভা মেম্বার, ইন্টারভাল অফ 2 ইয়ার। সাপোজ 2020-তে একটা ভোট হলো, আবার 2022-এ হবে, 2024-এ হবে। আবার যখন 2026-এ হবে তখন যেটা 2020-তে যারা এসেছিল তারা 2026-এ রিটায়ার হচ্ছে, তার মানে 6 বছরের গ্যাপ। 2020-তে একটা হচ্ছে, 2022-এ একবার হচ্ছে, 2024-এ একবার হচ্ছে, 1/3 করে। সেক্ষেত্রে যারা 2020-তে হচ্ছে 2026-এ রিটায়ার, 2022-এ যারা 2028-এ রিটায়ার, আর 2024-এ যারা 2030-এ রিটায়ার। পার্লামেন্ট হচ্ছে সংসদ, মেম্বার অফ পার্লামেন্ট। সংসদে যারা মেম্বার তাদের বলা হয় মেম্বার অফ পার্লামেন্ট। আর রাজ্যসভা যারা তারা বলা হয় মেম্বার অফ পার্লামেন্ট রাজ্যসভা, আর যারা লোকসভায় থাকে তারা বলা হয় মেম্বার অফ পার্লামেন্ট লোকসভা। রাজ্যসভাকে বলা হয় শিক্ষিত লোকের সংঘ, শিক্ষিত লোকের সভা, শিক্ষিত লোকের হাউস। লোকসভাকে বলা হয় জনতার হাউস। এমপি অফ লোকসভা হচ্ছে নরেন্দ্র মোদী, আর এমপি অফ রাজ্যসভা হচ্ছে মনমোহন সিং। রাজ্যসভাকে বলা হয় হাউস অফ লর্ডস ইউকেতে, আর লোকসভাকে ইউকেতে বলা হয় হাউস অফ কমন ম্যান। ইউএসএতে রাজ্যসভাকে বলে সিনেট, আর ইউএসএতে লোকসভাকে বলা হয় হাউস অফ রিপ্রেজেন্টেটিভ। 95th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অনুযায়ী অ্যাংলো ইন্ডিয়ানরা আপ টু 2020 অব্দি ভারতীয় সংবিধানে তাদের অংশ থাকবেন। আপ টু 95th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এটা বলা হয়। আবার 2020-তে কোনো তার সংশোধন হয়নি, করোনাকালের জন্য কোনো কিছু হয়নি। পার্ট 5-এ হচ্ছে সেন্টার আছে, পার্ট 6-এ আছে স্টেট, পার্ট 8-এ আছে ইউনিয়ন টেরিটরি। লোকসভা রাজ্যসভার মধ্যে পার্থক্যগুলো হচ্ছে, লোকসভা হচ্ছে জনতা প্রত্যক্ষভাবে ভোট দেয়, রাজ্যসভাতে জনতা অপ্রত্যক্ষভাবে ভোট দেয়, কারণ এমএলএরা ভোট দেয় সেক্ষেত্রে।
রাজ্যসভাতে। এমএলএ এর সঙ্গে যদি পৌঁছ থাকে, এমএলএ এর সঙ্গে যদি কানেকশন থাকে, তাহলে রাজ্যসভার মেম্বার হওয়া যাবে, কোনো অসুবিধা হবে না। কারণ এমএলএরাই হচ্ছে আসল, আর রাজ্যসভাতে যারা এমপি আছে তাদেরকে নির্বাচন করে। লোকসভা লোকসভা হচ্ছে আর্টিকেল 81, আর রাজ্যসভা হচ্ছে আর্টিকেল 80। রাজ্যসভা আগে আছে, আর্টিকেল 80-তে আছে। রাজ্যসভা আগে আছে আর্টিকেল 80-তে, আর লোকসভা আছে আর্টিকেল 81-এ। লোকপ্রিয় চর্চিত সদন হচ্ছে লোকসভা, শিক্ষিত লোকের সদন হচ্ছে রাজ্যসভা। কার্যকাল, লোকসভার কার্যকাল হচ্ছে 5 ইয়ার, রাজ্যসভার কার্যকাল হচ্ছে ইনফিনিটি। সদস্যদের কার্যকাল হচ্ছে 6 ইয়ার। লোকসভা বিঘটন হয়ে যায়, ক্যান ডিজলভ, আর রাজ্যসভা বিঘটন হয় না, ক্যান নট বি ডিজলভ। লোকসভা হচ্ছে অস্থায়ী, তার জন্য বলা হয় নিম্ন সদন, আর রাজ্যসভা হচ্ছে স্থায়ী, তার জন্য বলা হয় উচ্চ সদন। মেজরিটির বেসিসে প্রাইম মিনিস্টার হয়, তার জন্য উচ্চ সদন বলা হয় লোকসভাকে। মেজরিটির বেসিসে প্রাইম মিনিস্টার হয় না, তাই জন্য দ্বিতীয় সদন বলা হয় রাজ্যসভাকে। লোকসভাকে বলা হয় প্রথম সদন, আর রাজ্যসভাকে বলা হয় দ্বিতীয় সদন। প্রথম সদন বলা হয় কারণ মেজরিটি বেসিসে প্রাইম মিনিস্টার হয়, আর রাজ্যসভাতে মেজরিটি থাকলেও প্রাইম মিনিস্টার হয় না, কারণ এখন রাজ্যসভাতে কংগ্রেসের বলা চলছে, কিন্তু মেজরিটি থাকলেও প্রাইম মিনিস্টার হবে না। আর লোকসভাতে বিজেপির বলবালা, সেই কারণে প্রথম সদন বলা হয়, আর সেই কারণেই সেখান থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মিনিমাম এজ হচ্ছে 25 ইয়ার্স, রাজ্যসভাতে মিনিমাম হচ্ছে 30 ইয়ার্স। লোকসভা যেহেতু মিনিমাম এজ 25 ইয়ার্স, তাই একে যুবকের সদন, আর রাজ্যসভাকে বলা হয় বৃদ্ধদের সদন। অধিকারী থাকে লোকসভাতে, অধিকারী থাকে, অধ্যক্ষ থাকে, উপ অধ্যক্ষ থাকে। অধ্যক্ষ থাকে স্পিকার, উপ অধ্যক্ষ থাকে ডেপুটি স্পিকার। আর রাজ্যসভাতে অধিকারী থাকে সভাপতি, চেয়ারম্যান হচ্ছে উপরাষ্ট্রপতি, ভাইস প্রেসিডেন্ট, আর তার নিচে থাকে উপসভাপতি। এরা একে অপরকে রিজাইন পত্র দিতে পারে। সভাপতি উপসভাপতিকে দিতে পারে, উপসভাপতি সভাপতিকে দিতে পারে। আর এক্ষেত্রে যেটা লোকসভা, সেটা অধ্যক্ষ তার রিজাইন পত্র দেয় রাষ্ট্রপতিকে, আর উপ অধ্যক্ষ সে তার রিজাইন পত্র দিতে পারে স্পিকারকে। ম্যাক্সিমাম ক্যাপাসিটি অফ লোকসভা হচ্ছে 552 জন, আর বর্তমানে ক্যাপাসিটি হচ্ছে 545 জন। মনোনয়ন করা হয় 2 জন অ্যাংলো ইন্ডিয়ানকে। এটা হয় আর্টিকেল 331 আর্টিকেল অনুসারে 2 জন অ্যাংলো ইন্ডিয়ানকে লোকসভাতে রাখা হয় তাদের স্বার্থ পূরণের জন্য। আর রাজ্যসভাতে ম্যাক্সিমাম ক্যাপাসিটি হচ্ছে 250, বর্তমানে ক্যাপাসিটি হচ্ছে 245 কারণ আর 5 জন পিওকের জন্য 5 জন আমাদের ছেড়ে গেছে। মনোনীত হচ্ছে 12 জন রিপ্রেজেন্টেটিভ, তাদেরকে রাষ্ট্রপতি নির্বাচন করে। তারা আসে সায়েন্স ফিল্ড থেকে, আর্টস ফিল্ড থেকে, সমাজসেবার ফিল্ড থেকে, সোশ্যাল ওয়েলফেয়ার, সায়েন্স, আর্টস ইত্যাদি থেকে। এটাকে মনোনয়ন করা হয় আর্টিকেল 80A এর মাধ্যমে। আর্টিকেল 80A। রাজ্যসভা আছে 80-তে, লোকসভা আছে 81-এ। লোকসভা হচ্ছে ম্যাক্সিমাম সিট হচ্ছে 552-এর মধ্যে নির্বাচন হয় 550টা সিটে, আর 2 জন আছে অ্যাংলো ইন্ডিয়ান। নির্বাচনের মধ্যে ইউনিয়ন টেরিটরি থেকে আসতে পারে 20 জন, আর স্টেট থেকে আসতে পারে 530 জন। লোকসভায় বর্তমানে আছে 545, পর পিওকেতে চলে গেছে 5টা, আর নির্বাচন হয় 543টা, আর অ্যাংলো ইন্ডিয়ান 2 জন। 543-এর মধ্যে স্টেট থেকে আসে 530, আর ইউনিয়ন টেরিটরি থেকে আসে 13। দেশ, যেটা কেন্দ্র সরকার, সেন্ট্রাল গভর্নমেন্ট, সেটা হচ্ছে পার্ট 5-এ, আর প্রান্ত, রাজ্য সরকার, সেটা হচ্ছে পার্ট 6-এ। পার্লামেন্টের দুটো ভাগ, একটা হচ্ছে তিনটে অঙ্গ হচ্ছে লোকসভা, রাজ্যসভা হচ্ছে প্রেসিডেন্ট, আর বিধানমণ্ডল যেটা লেজিসলেটিভ অ্যাসেম্বলি, তার পার্ট হচ্ছে 3টে, বিধানসভা, বিধান পরিষদ, আর হচ্ছে রাজ্যপাল। সিমিলারলি লোকসভার যে মেম্বার, তার মিনিমাম এজ হতে হবে 25 ইয়ার্স, সেরকম বিধানসভা যে তার এজ হতে হবে 25 ইয়ার্স। আর এখানে রাজ্যসভার যে তার মিনিমাম এজ হতে হবে 30 ইয়ার্স। এখানে যে বিধান পরিষদ, তার মিনিমাম এজ হতে হবে 30 ইয়ার্স। প্রেসিডেন্টের মিনিমাম এজ হতে হবে 35 ইয়ার্স, আর রাজ্যপালেরও মিনিমাম এজ হতে হবে 35 ইয়ার্স, আর সেই রাজ্যের সে বাসিন্দা হলে চলবে না। আর্টিকেল 82। আর্টিকেল 82-তে বলা আছে 10 লাখ জনসংখ্যা থেকে 10 লাখ জনসংখ্যার একজন রিপ্রেজেন্টেটিভ থাকবে, একজন এমপি থাকবে সংসদে, পার্লামেন্টে। বর্তমানে পরিসংখ্যার সেটা বেসড অন 1971-এর জনগণনা অনুযায়ী। 84th অ্যামেন্ডমেন্টে বলা হয়েছে যে 2002-এ 84th অ্যামেন্ডমেন্ট হয়েছে 2002-এ। তখন বলা হয়েছে যে 2026 খ্রিস্টাব্দে সিটের পরিবর্তন করা হবে। তারপর 2001-এর জনগণনা অনুযায়ী সংসদের সংখ্যা চেঞ্জ হবে। 2001-এর যে জনগণনা হয়েছে, সেই জনগণনা অনুযায়ী যে রিপ্রেজেন্টেটিভ থাকবে, সেই পরিমাণ রিপ্রেজেন্টেটিভ পার্লামেন্টে রাখা হবে। পার্লামেন্টের টেনিওর হচ্ছে লোকসভার টেনিওর হচ্ছে 5 বছর। রাজ্যসভা যে স্থায়ী সদন, এর টেনিওর হচ্ছে ইনফিনিটি, কিন্তু সদস্যদের টেনিওর হচ্ছে 6 ইয়ার্স। আর্টিকেল 84, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অফ দ্য এমপি।
এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অফ দ্য মেম্বার অফ পার্লামেন্ট, তাদেরকে কী হতে হয়, মেম্বার অফ পার্লামেন্ট হতে গেলে তাদেরকে কী হতে হয়, মেম্বার অফ পার্লিয়ামেন্ট। মেম্বার অফ পার্লামেন্ট মানে লোকসভার সদস্য অথবা রাজ্যসভার সদস্য। লোকসভার সদস্য হতে গেলে তো ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, আর 25 ইয়ার্স এজ হতে হবে, আর রাজ্যসভা হলে ইন্ডিয়ান সিটিজেন হতে হবে আর 30 ইয়ার এজ হতে হবে। সেক্ষেত্রে এলিজিবিলিটি হচ্ছে ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, পাগল বা দেউলিয়া হবে চলবে না, লাভের পোস্টে থাকা চলবে না, মানে গভর্নমেন্ট জব থাকা চলবে না। আর হচ্ছে অন্য কোনো লোকসভার জন্য মিনিমাম হচ্ছে 25 ইয়ার্স, রাজ্যসভার জন্য মিনিমাম হচ্ছে 30 ইয়ার্স। এবার মিনিমাম পসিবল এজ অফ প্রাইম মিনিস্টার, কারণ প্রাইম মিনিস্টার লোকসভা থেকেও হতে পারে আবার রাজ্যসভা থেকেও হতে পারে, তো মিনিমাম পসিবল এজ হচ্ছে 25 ইয়ার্স। সংসদের সত্র বা সেশন, সত্রাবসান আর বিঘটন। যে সেশন হয়, সংসদে যে সেশন হয়, সত্র অবসান, এন্ড অফ দ্য সেশন, আবার বিঘটন যে ভঙ্গ হয়, সে তিনটেই করে বাই প্রেসিডেন্ট। সেশন হচ্ছে বৈঠক, সেশন মানে হচ্ছে বৈঠক। সত্র আহ্বান করে কে, সব সেশন ডাকা হয় রাষ্ট্রপতি দ্বারা। স্থগিত কে করে, কিছু সময়ের জন্য কার্যবাহী স্তব্ধ করা, লোকসভাতে অধ্যক্ষ দ্বারা হয়, স্পিকার দ্বারা, আর রাজ্যসভাতে হয় সভাপতি চেয়ারম্যান দ্বারা। সত্রাবসান এন্ড অফ দ্য সেশন করা হয়, সমাপ্ত করার দায়িত্ব হয় প্রেসিডেন্টের। বিঘটন ভঙ্গ কখন হতে পারে, যতক্ষণ পর্যন্ত সিম্পল মেজরিটি মানে 273 সিট থাকবে তবেই প্রাইম মিনিস্টার থাকবে। আবার প্রাইম মিনিস্টার যদি না থাকে তখন লোকসভা ভঙ্গ হয়ে যাবে, আর লোকসভা ভঙ্গ মানে সংসদ ভঙ্গ। কেবলমাত্র লোকসভার মেজরিটি হারিয়ে গেলে রাষ্ট্রপতি দ্বারা বিঘটন বা ভঙ্গ করে দেওয়া হয়, লোকসভাকে পুনর্নির্বাচনের জন্য আদেশ দেওয়া হয়। সংসদের সত্র সেশন, বছরে 3টি সেশন হয়, কিন্তু 2টি সেশনের মধ্যবর্তী গ্যাপ 6 মান্থের বেশি হওয়া চলবে না। 3টি সেশন হচ্ছে বাজেট সেশন, একটা হচ্ছে মনসুন সেশন, একটা হচ্ছে শীতকালীন সেশন নভেম্বর ডিসেম্বর সেশন, একটা হচ্ছে বাজেট সেশন হচ্ছে ফেব্রুয়ারি টু মে। জানুয়ারি বাদ তো বাজেট সেশন হচ্ছে ফেব্রুয়ারি টু মে, জানুয়ারি বাদ মানে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে, এটা হচ্ছে বাজেট সেশন। ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে এটা হচ্ছে সব থেকে বড় সেশন, বাজেট সেশন। তারপর হচ্ছে মনসুন সেশন, মে অব্দি, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে হয়ে গেল জুন বাদ, তারপর জুলাই আগস্ট এই 2 মাস হচ্ছে মনসুন সেশন। এটা হচ্ছে এই মনসুন সেশনে আর্টিকেল 370 রদ করা হয়েছিল, আর্টিকেল 370 যে বিলটা সেটা পাস করা হয়েছিল মনসুন সেশনে। 3 নম্বর হচ্ছে শীতকালীন সেশন, সেটা হচ্ছে নভেম্বর ডিসেম্বর। সব থেকে ছোটো এক্সাম্পল হচ্ছে সেই সেশনে যেটা পাস করা হয় সেটা হচ্ছে সিএএ, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, সেটা পাস করা হয় এই শীতকালীন সেশনে নভেম্বর টু ডিসেম্বর। 1 জানুয়ারি বাদ ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে, এই 4টে হচ্ছে বাজেট সেশন। তারপরে মনসুন সেশন হচ্ছে জুন বাদ দিয়ে জুলাই আগস্ট, এই 2টো হচ্ছে মনসুন সেশন। আগস্ট গেল, সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর, গেল, তারপর হচ্ছে নভেম্বর আর ডিসেম্বর, এটা হচ্ছে সব থেকে ছোটো সেশন। এই শীতকালীন সেশনে সিএএ, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টকে পাস করা হয়। পার্লামেন্টে রাষ্ট্রপতির অভিভাষণ বা মেসেজ পাঠানো, সেটা যে কোনো হাউসে হতে পারে বা সংযুক্ত অধিবেশনেও হতে পারে, সেটা আছে আর্টিকেল 86-এ। আর্টিকেল 87 আছে রাষ্ট্রপতির বিশেষ অভিভাষণ, অলওয়েজ বাই সংযুক্ত অধিবেশন, জয়েন্ট কমিশন, যে সংযুক্ত অধিবেশন ডাকা হয় রাষ্ট্রপতির বিশেষ যে অভিভাবন। প্রত্যেক বছর প্রথম বৈঠক বাজেট সেশন হচ্ছে প্রথম ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে। এই যে বাজেট সেশন সবচেয়ে বড়, প্রত্যেক বছর প্রথম বৈঠক এটা জানুয়ারি পরে শুরু। এই কারণে এই বৈঠকে আর নবনির্বাচিত লোকসভার যে প্রথম বৈঠক হয় সেখানে রাষ্ট্রপতির বিশেষ অধিবেশন হয়। নোট, রাষ্ট্রপতি অভিভাষণের ম্যাটেরিয়াল বা কন্টেন্ট যা লেখা থাকবে, যেটা পড়বে রাষ্ট্রপতি, তার কন্ট্রোল যেটা ম্যাটেরিয়াল থাকে সেটা তৈরি করে মন্ত্রিমণ্ডল তৈরি করে, কিন্তু রাজ্যপালের যে অভিভাষণ সেটা ম্যাটেরিয়াল কোনো রাজনৈতিক সভা তৈরি করে না, সেটা প্রিপেয়ার করে সচিব মানে সেক্রেটারি। এবার আর্টিকেল 88 আছে সংসদে অ্যাটর্নি জেনারেল উপস্থিত থাকবে কিন্তু ভোট প্রদান করবে না। এটা আছে আর্টিকেল 88। মন্ত্রী অলওয়েজ সিট ইন লোকসভা, মন্ত্রী সবসময় লোকসভাতে বসবে কিন্তু ভোট দেওয়ার সময় সে চলে যাবে নিজস্ব হাউসে। যেমন আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী হচ্ছে লোকসভা থেকে সিলেক্ট হয়ে এসছে, সেই কারণে সে লোকসভাতে বসবে। আর আমাদের যেমন ডক্টর মনমোহন সিং, সে রাজ্যসভাতে সিলেক্ট হয়ে এসেছিল, সেই কারণে সে রাজ্যসভায় বসবে, রাজ্যসভায় চলে যাবে ভোট দেওয়ার সময়, কিন্তু এরকম নর্মাল টাইমে সে বসবে হচ্ছে
ওকে বুঝুনছে বুঝলে যে মামা গেছে ল্যাপটপের মাউসটা আনতে গেছে। মাউসটা আনছো? হ্যাঁ মাউসটা আনছি। আমাদের প্রধানমন্ত্রী যে নরেন্দ্র মোদী, সে হচ্ছে লোকসভা থেকে উঠে এসছে, সুতরাং সে লোকসভাতে বসে। আর আমাদের যে মনমোহন সিং ছিল, সে রাজ্যসভা থেকে উঠে এসেছিল, তখন সে মন্ত্রী হওয়ার সুবাদে সে বসতো হচ্ছে লোকসভাতে, কিন্তু ভোট দেওয়ার সময় সে চলে যেত
রাজ্যসভাতে। আর রাজ্যসভার সভাপতি এবং উপসভাপতি, সভাপতি হচ্ছে ভাইস প্রেসিডেন্ট, সংসদের সদস্য হয় না, পীঠাসীন মানে প্রিসাইডিং হয়, সে যা বলবে সেটাই ঠিক, সর্বেসর্বা হয়। সভাপতির অনুপস্থিতিতে কার্য যে সম্পন্ন করে সেটা হচ্ছে উপসভাপতি। যেমন হচ্ছে যদি রাষ্ট্রপতি মারা যায়, সে রাষ্ট্রপতির জায়গায় কার্যনির্বাহক রাষ্ট্রপতি হিসেবে উপরাষ্ট্রপতি চলে যায়, তো সেক্ষেত্রে সভাপতি যে কাজটা, রাজ্যসভার যে চেয়ারম্যানের কাজটা, সেটা কাজ করে উপসভাপতি, ডেপুটি চেয়ারম্যান। যখন দুজন অনুপস্থিত থাকে তখন ছজন বরিষ্ঠ সদস্যের থেকে রাষ্ট্রপতি একজনকে কাজ সামলানোর দায়িত্ব দেয়। ছজন বরিষ্ঠ নাগরিক থেকে রাজ্যসভার ছজন বরিষ্ঠ নাগরিকের থেকে একজনকে দেয়। সভাপতি হচ্ছে উপরাষ্ট্রপতি, সে তার রেজিগনেশন যদি দিতে চায় তখন সে দেয় প্রেসিডেন্টকে, আর উপসভাপতি রেজিগনেশন দিয়ে দেয় সভাপতিকে। সভাপতি দিয়ে দেয় প্রেসিডেন্টকে, আর উপসভাপতি উপরাষ্ট্রপতি দেয় প্রেসিডেন্টকে, আর উপসভাপতি রেজিগনেশন দেয় সভাপতিকে। কিন্তু লোকসভার অধ্যক্ষ 93 আর্টিকেল 89 আছে রাজ্যসভার সভাপতি এবং উপসভাপতি, আর 93 আছে লোকসভার অধ্যক্ষ এবং উপাধ্যক্ষ। প্রোটেম স্পিকার কাকে বলে? প্রোটেম স্পিকার হচ্ছে অস্থায়ী একজন সদস্য রাষ্ট্রপতি নিয়োগ করে নতুন সদস্যের। প্রোটেম স্পিকার যখন একদম প্রথম যখন একটা লোকসভা গঠিত হয়, যখন নির্বাচনের পরে যখন প্রথম গঠিত হয়, তখন প্রোটেম স্পিকারকে নিয়োগ করে রাষ্ট্রপতি, একজন অস্থায়ী সদস্য, যে কোনো একজন সিনিয়র মোস্ট ক্যান্ডিডেটকে সেরকমভাবে প্রোটেম স্পিকার করে দেওয়া হয়। তারপরে প্রোটেম স্পিকার ছিল বীরেন্দ্র কুমার, বর্তমান প্রোটেম স্পিকার বীরেন্দ্র কুমার। রাষ্ট্রপতি নিয়োগ করেন নতুন যে সদস্যরা হয় তাদের শপথ পাঠ করান, যে তারা গীতাতে হাত দিয়ে উল্লেখ করে যে তারা কোনো ঘোটালা করবে না, তারা কোনো রকম ভাবে কোনো করাপশনে যুক্ত থাকবে না, এই সমস্ত কিছু। তারপর তাদের মধ্যে থেকে একজনকে স্পিকার হিসেবে চিহ্নিত করা হয়, যে হচ্ছে এলিজিবল ক্যান্ডিডেট এবং সিনিয়র দুটোকেই প্রাধান্য দেওয়া হয়। তো সেক্ষেত্রে স্পিকার সে ইলেকশন হয়, লোকসভা সদস্য দ্বারা ইলেকশন হয়। কার্যকাল লোকসভার টেনিওর হচ্ছে 5 ইয়ার্স, যেটা যতটা লোকসভার কার্যকাল ততটা হচ্ছে লোকসভার অধ্যক্ষের কার্যকাল। আলাদা করে তিনি কোনো শপথ নেন না, কারণ প্রোটেম স্পিকার তাকে শপথ দিয়ে দিয়েছে সবাইকে একসঙ্গে। অধ্যক্ষ অধ্যক্ষ ত্যাগপত্র দিয়ে দেয় উপাধ্যক্ষকে, আর উপাধ্যক্ষ ত্যাগপত্র দিয়ে দেয় অধ্যক্ষকে। অধ্যক্ষ যে স্পিকার ত্যাগপত্র দেয় উপাধ্যক্ষকে, উপ-অধ্যক্ষকে, আর লোকসভার পীঠাসীন হচ্ছে অধ্যক্ষ, সে যা বলবে সেই হচ্ছে সর্বসর্বা। সরানোর প্রস্তাব, এবার যদি সরানোর প্রস্তাব হয়, যদি মনে করে যে স্পিকার ঠিকঠাকভাবে কাজ করছে না, তখন মিনিমাম 50 মেম্বার অফ লোকসভাকে এগ্রি করতে হবে লিখিতভাবে। 50 মেম্বার অফ লোকসভাকে এগ্রি করতে হবে যে হ্যাঁ স্পিকার ঠিকঠাকভাবে কাজ করছে না। মিনিমাম 14 ডেজ টাইম দিতে হবে। মেজরিটি হচ্ছে স্পেশাল মেজরিটি, মানে 2/3 অফ দ্য মেজরিটিস, মানে কঠিনও, খুব সহজ নয়। প্রস্তাব যতদিন বিচারাধীন থাকবে ততদিন পর্যন্ত স্পিকার পীঠাসীন থাকে না। প্রস্তাব যতদিন পর্যন্ত বিচারাধীন থাকে, মানে এই যে 14 ডেজ, মিনিমাম 14 ডেজ, ততদিন পর্যন্ত সে পীঠাসীন থাকে না। স্পিকারের ক্ষমতা ও অধিকার, লোকসভার কার্যের সঞ্চালনা এবং নিয়ন্ত্রণ। লোকসভার যে কার্য হয় তার পরিচালনা এবং নিয়ন্ত্রণ করে হচ্ছে স্পিকার। লোকসভার সচিবালয়ের নিয়ন্ত্রণ, সংসদীয় সমিতিগুলির অধ্যক্ষ নিযুক্তি, গণপূর্তি বা কোরামের অভাবে সংসদের কাজ স্থগিত করা, 1/10 যদি না আসে, 1/10 যদি টোটাল সদস্যের, সাপোজ 545 হচ্ছে টোটাল সদস্য, তার মধ্যে যদি 1/10 মানে 55 জন যদি না আসে, তখন সেক্ষেত্রে স্থগিত রাখা হয় কাজ। সংযুক্ত অধিবেশনের অধ্যক্ষতা করে হচ্ছে স্পিকার। পক্ষ বিপক্ষের মত সমান হলে, কোন একটা বিল যদি পাস করানো হয় লোকসভাতে যদি পক্ষ আর বিপক্ষ দুজনের যদি মত সমান হয়, সেক্ষেত্রে নির্ণায়ক মতদান করেন স্পিকার, এবং সেক্ষেত্রে বিল পাস হয়ে যায়। কারণ সাপোজ জিএসটি পক্ষে ভোট পড়েছে 60টা আর বিপক্ষে ভোট পড়েছে 60টা, সেক্ষেত্রে স্পিকার যেদিকে ভোট দিয়ে দেবে সেক্ষেত্রে ভোট জিতে যাবে। ধন বিধেয়ক নির্ধারণ করা, কোনটা মানি বিল কোনটা মানি বিল নয়, সেটা নির্ধারণ করবে স্পিকার। বিদেশে কে যাবে, সেই সদস্য, বিদেশে কারা কারা যাবে সেরকম সদস্য যে নির্ধারণ করবে সেটা হচ্ছে অধ্যক্ষ, স্পিকার। 60 ডেজ কন্টিনিউয়াস যদি বিনা অনুমতিতে অ্যাবসেন্ট থাকে পার্লামেন্টে, তখন তাকে অযোগ্য ঘোষণা করে। সেই সমস্ত এমপিকে অযোগ্য ঘোষণা করতে পারে স্পিকার। দল বদলের বেসিসে অযোগ্য ঘোষণা করার ক্ষমতা আছে স্পিকারের। নোট: যখন অধ্যক্ষ এবং উপাধ্যক্ষ দুজনে উপস্থিত থাকে, তখন 12টা সিনিয়র মোস্ট মেম্বার এর প্যানেল থেকে রাষ্ট্রপতি যে কোনো একজনকে অধ্যক্ষ ঘোষণা করে। অধ্যক্ষ এবং উপাধ্যক্ষ
অধ্যক্ষ দুজনে উপস্থিত থাকে, তখন অনুপস্থিত যখন থাকে তখন 12 জন সিনিয়র মোস্ট মেম্বারের প্যানেল থেকে রাষ্ট্রপতি যে কোনো একজনকে অধ্যক্ষ ঘোষণা করে। ফার্স্ট স্পিকার হয়েছিল জে.বি. মাভালঙ্কার, আর ফার্স্ট লেডি স্পিকার হচ্ছে মীরা কুমারী। বর্তমান স্পিকার হচ্ছে ওম বিড়লা, কোটা রাজস্থান থেকে জিতে এসছে, তার পার্টি হচ্ছে বিজেপি পার্টি। পার্লামেন্টের অধিকারী, পার্লামেন্টে কে কে থাকে? পার্লামেন্ট মানে হচ্ছে লোকসভা, লোকসভা একদিকে থাকে, একদিকে রাজ্যসভা। লোকসভাতে থাকে স্পিকার, ডেপুটি স্পিকার, আর থাকে মহাসচিব। স্পিকার অধ্যক্ষ, ডেপুটি স্পিকার উপাধ্যক্ষ, আর থাকে মহাসচিব। রাজ্যসভাতে থাকে সভাপতি, উপসভাপতি, মহাসচিব। 98-এ আছে লোকসভার সচিবালয়, লোকসভার সচিবালয় আছে 98-এ, আর 100 আছে গণপ্রতিভা কোরাম, মানে 110 যদি প্রেজেন্ট না থাকে তো সেক্ষেত্রে সংসদের কাজকে স্থগিত রাখা হয়, সেটা হচ্ছে গণপ্রতিভা কোরাম, সেটা আছে আর্টিকেল 100-এ। সংসদীয় সমিতি, সংসদীয় সমিতি আছে আর্টিকেল 118-তে, 118 গঠন করে অধ্যক্ষ। তবে সংসদীয় যে সমিতি সেটা 1 নম্বর হচ্ছে স্থায়ী সমিতি, 2 নম্বর হচ্ছে অস্থায়ী সমিতি। স্থায়ী সমিতি হচ্ছে স্ট্যান্ডিং কমিটি, অস্থায়ী হচ্ছে অ্যাডহক কমিটি। স্থায়ী হচ্ছে স্ট্যান্ডিং কমিটি, সেটা প্রত্যেক বছর হয়, প্রত্যেক বছর গঠন করা হয়। কার্যকাল হচ্ছে 1 ইয়ার। বিত্তীয় সমিতি 1 নম্বর হচ্ছে ফাইন্যান্সিয়াল কমিটি। বিত্তীয় কমিটি সেটা হচ্ছে প্রাক্কলন, লোকলেখা আর হচ্ছে লোক উপক্রম। প্রাক্কলন, লোকলেখা আর লোক উপক্রম। প্রাক্কলন হচ্ছে পয়সা, যে বাজেটে কত টাকা লাগবে সেটা নির্ধারণ করা, সেটা হচ্ছে প্রাক্কলন, মানে টাকা বের করার পদ্ধতি। লোক লেখা হচ্ছে টাকা যখন বেরিয়ে যায়, তখন টাকা বেরিয়ে যাওয়ার পর টাকা ঠিকভাবে ইউজ হচ্ছে কিনা সেটা দেখার জন্য হচ্ছে লোক লেখা। আর লোক উপক্রম হচ্ছে কোনো সরকারি যে সমস্ত ডিপার্টমেন্ট আছে সেই সমস্ত ডিপার্টমেন্ট দেখার যে কাজ সেটা করে লোক উপক্রম বিভাগ। বিভাগীয় হচ্ছে রেল, পিএসসি। ফার্স্ট হচ্ছে বিত্তীয় সমিতি, যেটা হলো প্রাক্কলন, লোকলেখা আর লোক উপক্রম। সেকেন্ড হচ্ছে বিভাগীয়, যেমন রেল হচ্ছে, তারপর পিএসসি, পাবলিক সার্ভিস কমিশন, শেষ হচ্ছে বিভাগীয়। তারপর হচ্ছে যাঁচ সমিতি, এক্সামাইন কমিটি। এটা হচ্ছে জনতার সমস্যা দেখে যাঁচ সমিতি। জনতার কি কি সমস্যা হচ্ছে সেটা দেখে যাঁচ সমিতি। সদন সমিতি হচ্ছে নিয়ম কানুন কার্যকাল, কমপ্লিট করার সময়সীমা, কতটা সময় লাগবে সদন সমিতি দেখে। নিয়ম কানুনের কার্যকাল। আর অন্বেষণ সমিতি SC/ST সম্বন্ধীয়। অস্থায়ী সমিতিতে আছে প্রবর আর সংযুক্ত প্রবর, আর সংসদীয় আর সংযুক্ত সংসদীয়। একটা আছে প্রবর আর সংযুক্ত প্রবর, একটা আছে সংসদীয় আর হচ্ছে সংযুক্ত সংসদীয়। প্রবর যেটা, সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্টলি তারা রিপোর্ট দেয়, লোকসভা আলাদাভাবে, রাজ্যসভা আলাদাভাবে, 30 আলাদা ভাবে। আর সংযুক্ত যেটা, সেক্ষেত্রে লোকসভা থেকে 30 মেম্বার থাকে আর রাজ্যসভা থেকে 15 জন মেম্বার থাকে। সেই 15 জন আর মানে টোটাল 45 জন একটা সংযুক্ত রিপোর্ট হয়। আর আরেকটা হচ্ছে সেবা সমিতি হচ্ছে বেতন ভাতা, আবাসন ইত্যাদি দেওয়ার যে সমিতি, সেটা হচ্ছে সেবা সমিতি। বিত্তীয় সমিতি হচ্ছে ফাইন্যান্সিয়াল কমিটি। এস্টিমেট হচ্ছে 1950 এস্টিমেট কমিটি। বিত্তীয় সমিতি, ফাইন্যান্সিয়াল কমিটি 1 নম্বর হচ্ছে এস্টিমেট কমিটি, সেটা হচ্ছে প্রাক্কলন আর আকলন। মেম্বার হচ্ছে, লোকসভা মেম্বার হচ্ছে 30 আর রাজ্যসভার কোনো মেম্বার থাকে না। সবচেয়ে বড় স্থায়ী সমিতি হচ্ছে এস্টিমেট কমিটি। এখানে লোকসভার শুধু মেম্বার থাকে, রাজ্যসভার মেম্বার থাকে না, কারণ রাজ্যসভাতে কোনো বিল যদি যায়, মানি বিল যদি যায়, সেটা যদি 14 দিন পরেও যদি পাস না হয় তো সেটা অটোমেটিক পাস হয়ে যায়। সেক্ষেত্রে রাজ্যসভার মেম্বারদের রাখা না রাখা সমান, সেই কারণে রাজ্যসভার মেম্বার এখানে থাকে না। লোকসভা শুধু 30 জন মেম্বার থাকে। মন্ত্রী সদস্য হতে পারবে না, মন্ত্রী যেটা থাকে মানে সরকারি যে মন্ত্রী, সে মন্ত্রী হতে পারবে না, সেই মন্ত্রী সদস্য হতে পারবে না। বাজেটের পর এই সমিতিকে গঠন করা, অপব্যয় আটকানোর জন্য এই সমিতি গঠন করা হয়। লোকলেখা সমিতি 1921-এ গঠিত হয়, সেটা হচ্ছে সব থেকে পুরনো। সবচেয়ে বড় হচ্ছে এস্টিমেট সমিতি। লোকলেখা সমিতি হচ্ছে সবচেয়ে পুরনো। এস্টিমেট কমিটি যে পরিমাণ ধনরাশিকে বের করা হলো সেই কোনো কাজ করার জন্য, সেই ধনকে ঠিকঠাকভাবে কাজে লাগছে কিনা সেটা দেখার জন্য লোকলেখা সমিতির সদস্য হচ্ছে 22 জন। লোকসভা থেকে 15 জন থাকে আর রাজ্যসভা থেকে 7 জন থাকে। সবচেয়ে পুরনো সমিতি। ধনের এক্সামাইন করে, অধ্যক্ষ থাকে বিপক্ষ দলের 1967-এ প্রথম। প্রাক্কলন সমিতি হচ্ছে জোড়া বোন বলা হয়।
twin sister of estimate committee is Lok Lekho Samiti. CAG এর রিপোর্টের এক্সামাইন করা। CAG কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া। ক্যাগ এর রিপোর্টের এক্সামাইন করা। সমিতি নিজের রিপোর্ট অধ্যক্ষকে দেয়। এই যে সমিতি সে নিজের অধ্যক্ষ স্পিকারকে দেয়। নোট হচ্ছে সিএজি নিজের রিপোর্ট কিন্তু প্রেসিডেন্টকে দেয়। আবার সিএজি রিপোর্টকে এক্সামাইন করে লোক লেখো সমিতি। সে ক্যাগ সব রিপোর্টকে দেখতে পারে, ক্যাগ দিয়ে দেয় এই লোক লেখো সমিতিকে, লোক লেখো সমিতি দেখে, এবার লোক লেখো ক্যাগ আবার সেই রিপোর্টটা সাবমিট করে দেয় প্রেসিডেন্টকে। লোক বা সরকারি উপক্রম সমিতি। সরকারি উপক্রম সমিতি 1964 এ প্রথম গঠন হয়। সদস্য সংখ্যা হচ্ছে 22। সেম লোকসভা থেকে 15 জন, রাজ্যসভা থেকে 7 জন। এটা হচ্ছে সরকারি কোম্পানি এক্সামিন করা। সরকারি কোম্পানি যেমন ডিআরডিও, সেল, আইওসিএল ইত্যাদি সরকারি যে কোম্পানিগুলো থাকে সেগুলো এক্সামিন করা হচ্ছে লোক উপক্রম কমিটি। লোকসভা রাজ্যসভা। লোকসভাতে আছে 545 জন মেম্বার, রাজ্যসভাতে আছে 245 জন মেম্বার। লোকসভায় থাকে মন্ত্রী, সরকারি সদস্য, আবার মন্ত্রী নয় অসরকারি সদস্য থাকে সেখানে, এমপি শুধুমাত্র, যারা মানে ক্যাবিনেট মন্ত্রী নয়, মিনিস্টার অফ স্টেট নয়, মিনিস্টার অফ স্টেট স্বতন্ত্র প্রভার নয়, উপমন্ত্রী নয়, সে সমস্ত মন্ত্রীও থাকে। স্পিকার লোকসভার হেড হচ্ছে স্পিকার, পার্ট অফ লোকসভা। আবার রাজ্যসভার হেড হচ্ছে চেয়ারম্যান, কিন্তু সেটা সে রাজ্যসভার পার্ট নয়। অ্যাডহক কমিটি। অ্যাডহক কমিটি এক নম্বর হচ্ছে প্রবর, আরেকটা হচ্ছে সংযুক্ত প্রবর। প্রবর হচ্ছে লোকসভা থেকে 30 থাকে, রাজ্যসভা থেকে থাকে 30। আলাদা আলাদা ভাবে লোকসভা এবং রাজ্যসভার মতামত জানার জন্য সেটা হচ্ছে প্রবর। আবার যদি সংযুক্ত ভাবে জানার প্রয়োজন হয় তখন লোকসভা থেকে 30 জন, রাজ্যসভা থেকে 15 জন, টোটাল 45 জনের একটা টিম গঠন করা হয়, সেটা সংযুক্ত ভাবে লোকসভা এবং রাজ্যসভার মতামত জানার জন্য। যেকোনো কানুন বা বিধেয়ক বা বিল, যেমন যেকোনো কানুন, যেরকম আইন, যেরকম সিএএ, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, সেটা থেকে সংযুক্তভাবে লোকসভা রাজ্যসভা কি ভাবছে আর আলাদা আলাদাভাবে লোকসভা রাজ্যসভা কি চাইছে সেটা জানার জন্য আলাদা আলাদাভাবে প্রবর আর সংযুক্ত প্রবর এর কাছে পাঠানো হয়। এক একটা বিধেয়ক বা যেমন জিএসটি বিল পাঠানো হয়, আবার সিএএ যেটা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হওয়ার আগে, সিএবি যেটা ছিল সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল, সেটা আলাদা আলাদাভাবে এদের কাছে পাঠানো হয় মতামত জানার জন্য। আরেকটি হচ্ছে সংসদীয় আর সংযুক্ত সংসদীয় সমিতি। সংসদীয় সমিতি হচ্ছে লোকসভা থেকে 30 জন থাকে, রাজ্যসভা থেকে 30 জন থাকে। সংযুক্ত সংসদীয় সমিতিতে লোকসভা থেকে 30 জন থাকে আর রাজ্যসভা থেকে 15 জন থাকে, সেটা হচ্ছে টোটাল 45 জন। এবার ঘোটালার ব্যাপারে এক্সামিন করার জন্য সংসদীয় সমিতির কাছে পাঠানো উচিত। এক্সাম্পল হচ্ছে রাফাল যে স্ক্যাম হলো সে ব্যাপারে সত্যতা যাচাই করার জন্য সংযুক্ত সংসদীয় কমিটির গঠন করার প্রয়োজন ছিল। জিপ স্ক্যাম প্রথম যে স্ক্যাম হয়েছিল সেটা হচ্ছে জিপ স্ক্যাম, সেটা করেছিল কে মেনন। তখনকার যে ডিফেন্স মিনিস্টার ছিল সে করেছিল, ডিফেন্স মিনিস্টার যে ছিল সে করেছিল কে মেনন, কৃষ্ণ মেনন। এবার বিভিন্ন আওয়ার 11টা থেকে 12টা, যেটা দিনের শুরুর প্রথম 11টা থেকে 12টা, সেটা হচ্ছে প্রশ্নকাল। সেটা যে কি কি প্রশ্ন করবে সেটা 10 দিন আগে মহাসচিবকে সেটা জানিয়ে দিতে হবে যে কি কি প্রশ্ন সে করবে। 1 নম্বর যেটা ওরাল কোয়েশ্চেন থাকবে, যেটা মুখে মুখে উত্তর দেবে, সেটা হচ্ছে তারাঙ্কিত প্রশ্ন। স্টার্ট কোয়েশ্চেন যেগুলো থাকে সেগুলোকে 5 জনকে সদস্য 5 জন প্রশ্ন করতে পারবে, আর একটা দিনে 20টা প্রশ্ন করা যাবে। সেটা হবে মৌখিক প্রশ্ন, মৌখিক উত্তর, কমপ্লিমেন্টারি কোয়েশ্চেন অ্যালাউড, মানে যে উত্তর দেবে সেই উত্তরের এগেনস্টে আবার কোয়েশ্চেন করা যাবে। তারাঙ্কিত প্রশ্ন সেটা হচ্ছে ওরাল কোয়েশ্চেন। আর সেকেন্ড হচ্ছে অতারাঙ্কিত প্রশ্ন, সেটা হচ্ছে রিটেন কোয়েশ্চেন নিডস রিটেন আনসার ইন এ ডে। একদিনে 270টা এরকম কোয়েশ্চেন অ্যালাউ করা হয়। নো কমপ্লিমেন্টারি কোয়েশ্চেন ইজ অ্যালাউড, পুরো কোনো প্রশ্ন অ্যালাউড নয়, কারণ লিখে যখন জানাবে তখন 10 দিন আগে তো মহাসচিবকে লিখে দিয়ে দিয়েছে যে কি কি প্রশ্নের উত্তর সে চাই, সেই সমস্ত রিপোর্ট বের করে সেই মন্ত্রী তাদেরকে দিয়ে দেবে। মন্ত্রীদের জিজ্ঞাসা করা হয় যেটা বললাম ওরাল কোয়েশ্চেন আর রিটেন কোয়েশ্চেন। আরেকটা হচ্ছে অল্প সূচনাযুক্ত কোয়েশ্চেন মানে হচ্ছে লেস দ্যান 10 days, মানে 10 দিন তাকে সময় দেওয়ার কথা বলা হয়েছিল, 10 দিন তাকে সময় দেওয়া হয় না, সেরকম ওরাল কোয়েশ্চেন করা হয়। কমপ্লিমেন্টারি কোয়েশ্চেন আর অ্যালাউড করা হয়। অল্প সূচনাসূচক কোয়েশ্চেন সেগুলো মন্ত্রীকে জিজ্ঞাসা করা হয়। তারপরে হচ্ছে অসরকারি সদস্যদের জিজ্ঞাসা করার প্রশ্ন। অসরকারি মন্ত্রী নয় যারা, তাদেরকেও জিজ্ঞাসা করতে পারে। যারা মন্ত্রী না তাদেরকে জিজ্ঞাসা করা হয়। 4 নম্বর সেটা হচ্ছে অসরকারি, যারা মন্ত্রী নয় তাদেরকে জিজ্ঞাসা করা হয় কিছু প্রশ্ন, তারা কিরকম ভাবে কাজ করছে, তাদের এলাকা কিভাবে চলছে। 12টা থেকে 1টা পর্যন্ত হচ্ছে শূন্যকাল, সেখানে কোনো নিয়ম কানুন, কোনো বাধা নেই, সেখানেই কুর্তা পাজামা ছেঁড়াছেড়ি করে একাকার করা হয়। 1টা থেকে 2টো, তখন এই 11টা থেকে 12টা অব্দি প্রশ্নকাল, 12টা থেকে 1টা অব্দি শূন্যকাল, তারপরে লেগে যায় তাদের খাবার খিদে। আর আইআরসিটিসি তাদের লাঞ্চ দেয়, ক্যান্টিন, যে ক্যান্টিনটা থাকে সেই সুবিধাটা দেয় আইআরসিটিসি, মাত্র 25 টাকায় যা চায় তারা তাই খেতে পায়, যা খুশি, নন ভেজ ভেজ সব, মিষ্টি। 1 to 2
1 to 2 হচ্ছে লাঞ্চ আওয়ার, 1 to 2 হচ্ছে লাঞ্চ আওয়ার, ক্যান্টিন থেকে 25 টাকায় খাবার। তারপরে শুরু হয় 2 PM থেকে 6 PM অবধি, তখন বিধেয়ক, তখন মেন যে বিধেয়ক পাস হবে, প্রস্তাব হবে, কি কি প্রস্তাব আসবে, যে লাঞ্চ আওয়ারের আগে জিজ্ঞাসা করা হয়নি এরকম প্রশ্ন জিজ্ঞাসা করা যেতে পারে। প্রস্তাব 2 PM থেকে 6 PM অবধি। এবার প্রস্তাব হচ্ছে 3 রকমের। 1 নম্বর হচ্ছে বিশেষাধিকার প্রশ্ন। যখন কোনো মন্ত্রী সম্পূর্ণ ইনফরমেশন প্রদান করে না, তখন এই বিশেষাধিকার প্রস্তাব দেওয়া হয়। ধ্যান আকর্ষণ প্রস্তাব, কোনো লোকহিত বা সার্বজনিক বিষয়ে পার্লামেন্টে ইনফরমেশন দেওয়ার জন্য, কোনো লোকহিত বা সার্বজনিক বিষয়ে পার্লামেন্টে ইনফরমেশন দেওয়ার জন্য যেটা হচ্ছে ধ্যান আকর্ষণ প্রস্তাব। তারপর হচ্ছে কার্যস্থগন প্রস্তাব, কোনো আপাত বা আকস্মিক বিষয়ে চর্চা করার জন্য প্রথম থেকে চলছে যে আলোচনা তাকে বন্ধ রাখা হয়। মিনিমাম 50 জন সদস্যের সহমত প্রয়োজন। এই কার্যস্থগন প্রস্তাবের জন্য মিনিমাম 50 জন সদস্যের সহমত প্রয়োজন, আর 2.5 ঘন্টা আলোচনা করা হয়। কার্যস্থগন প্রস্তাবে 2.5 ঘন্টা আলোচনা করা হয়। আরেকটা আছে আধা ঘন্টার প্রস্তাব, যেখানে আধ ঘন্টা আলোচনা করা হয়। ওকে, থ্যাংক ইউ।